এক সেকেন্ডের জন্য চিন্তা করো যে পুরা হিমালয় মাউন্টেন রেঞ্জের সমান ভরের কোনো একটা বস্তুকে আমরা এই বলের সমান একটা এরিয়াতে কনসেন্ট্রেট করলে কী হবে, অথবা পৃথিবীর 800 কোটি মানুষের ভর যদি আমরা এই পেন্সিলের টিপটা, যেটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি 1 সেন্টিমিটার কিউব ধরলাম, এতটুকু এরিয়াতে কনসেন্ট্রেট করলে কী হবে? লেডিস এন্ড জেন্টলম্যান, লেটস ফাইন্ড আউট। নিউট্রন স্টার আমার মতে আমাদের মহাবিশ্বের ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রেঞ্জ অ্যান্ড ভায়োলেন্ট ক্রিচার্সের মধ্যে পড়ে। এটা বেসিক্যালি বিশাল অ্যাটমিক নিউক্লিয়াস যার ডায়ামিটার মাত্র কয়েক কিলোমিটার, তার ভর আমাদের সূর্যের চেয়ে কয়েক গুণে বেশি, যা সৃষ্টির জন্য একটা সুস্থ সবল তারাকে নিজের জীবন স্যাক্রিফাইস করতে হয়। তো এই তারাটা যে আজকের ভিডিওটা বানানোর জন্য নিজের জীবনকে স্যাক্রিফাইস করলো, আই থিঙ্ক হি ডিজার্ভস এন ইন্ট্রো অফ হিজ ওন। একটা তারা অনেক বেশি ডেলিকেট আর ফ্র্যাজাইল একটা সিস্টেমের উপর ভিত্তি করে বেঁচে থাকে। মিলিয়ন্স অফ বিলিয়ন্স অফ ট্রিলিয়ন্স অফ হট প্লাজমাকে গ্র্যাভিটির দ্বারা নিজের কোরের দিকে টেনে রাখে উইথ সো মাচ ফোর্স দ্যাট দ্য নিউক্লিয়াস ফিউজেস ইনটু ইটসেলফ। ও বাই দ্য ওয়ে, নিউক্লিয়ার মানে হচ্ছে দ্য কোর অফ অ্যান অ্যাটম, যেখানে ইলেকট্রিক্যালি পজিটিভ নিউট্রন আর ইলেকট্রিক্যালি পজিটিভ প্রোটন থাকে, এক্সেপ্ট ইলেকট্রন, কারণ ইলেকট্রন একটা নেগেটিভ ক্যারেক্টার, তোকে কেউ পছন্দ করে না। আমাদের সূর্যের এক্সাম্পলে হাইড্রোজেন ফিউজেস ইন্টু হিলিয়াম, যার কারণে এনার্জি রিলিজ হয়, যা গ্র্যাভিটির এগেইনস্টে যুদ্ধ করে বেরোয় আসার চেষ্টা করে। তো একটা এক্সাম্পল যদি দিই, যে তুমি দুপুরবেলা বাইরে গেলে কোনো বস্তু এই কারণে দেখতে পাও কারণ সূর্য থেকে একটা ফোটন ট্রাভেল করে এসে ওই বস্তুর সাথে রিফ্লেক্ট করে তোমার চোখে আসছে। তো ওই ফোটনটাকে সূর্য থেকে তোমার চোখে আসতে অ্যাটলিস্ট 450 কোটি বছর ধরে সূর্যের ভিতরে ঘুরপাক খাইতে হয়েছে। দ্যাটস হাউ স্পেশাল ইউ আর। যতক্ষণ পর্যন্ত এই ব্যালেন্সটা ঠিক থাকে ততক্ষণ পর্যন্ত একটা তারা স্টেবল থাকতে পারে, কিন্তু বয়সের সাথে সাথে একটা তারের হাইড্রোজেনের স্টক কমে আসে। আর আমাদের সূর্যের মতো মাঝারি সাইজের তারের লাইফ টাইমে একটা ফেজ আসে ওয়ার দ্য স্টার বার্নস হিলিয়াম ইনটু কার্বন অ্যান্ড অক্সিজেন, যার কারণে ধীরে ধীরে এটা একটা হোয়াইট ডোয়ার্ফে পরিণত হয়। কিন্তু যেসব তারা আমাদের সূর্যের মতো বাচ্চা না, তাদের ক্ষেত্রে ইকুয়েশনটা একটু আলাদা। এখানে হিলিয়াম এক্সস্ট্রেশন যে প্রসেসটা আছে, সেখানে ফর মুভমেন্ট ব্যালেন্স অফ প্রেশার রেডিয়েশন ডিপস অ্যান্ড গ্র্যাভিটি ওয়েটস উইচ স্কুইজেস দ্য লাইফ আউট অফ দ্য স্টার। আর এই সময় কোডটা অনেক বেশি তাড়াতাড়ি বার্ন হতে থাকে, ওয়ান দ্য ক্রস ওয়াজ বাই হান্ড্রেডস অফ টাইমস using heavier and heavier elements. Carbon burns to neon in centuries, neon to oxygen in a year, oxygen to silicon in months, and silicon to iron in a day. আর এই আয়রনের ফিজটাকেই বলে ডেথ। এই ফিজে চলে গেলে একটা তারা এমন একটা পজিশনে চলে যায় ওয়ার ইট হ্যাজ নো এনার্জি টু গিভ অ্যান্ড দিস ক্যান নট বি ফিউজড। আর তখনই ফিউশনের দৌড় শেষ আর গ্র্যাভিটি যুদ্ধে জিতে যায়। আর নিউটন যেহেতু বলছিল every action has its own equal and opposite reaction, যখন এই inward pressure which is the weight of the star is not faced with an equal and opposite reaction which is outward pressure ignited by fusion, এই স্টেজে এসে বেচারা তারা নিজের ভরে নিজে ইমপ্লোড করে। আমরা জানি যে ইলেকট্রন একটা নেগেটিভ ক্যারেক্টার, ও কখনো প্রোটন বা নিউট্রনের কাছাকাছি থাকতে পছন্দ করে না, কিন্তু দ্য প্রেশার অফ দ্য কোলাপসিং স্টার লিভ দেম উইথ নো চয়েস বাট ফর দ্য ইলেকট্রনস অ্যান্ড প্রোটনস টু ফিউজ ইনটু নিউট্রনস which again get squeezed together as tightly as in an atomic nuclei. কিন্তু এই ইমপ্লোশনটা শুধু করেই হয় না, পুরো তারটা ইমপ্লোড করে, যার মধ্যে গ্র্যাভিটি আউটার লেয়ারটাকে 25% অফ দ্য স্পিড অফ লাইটে টেনে ধরে। এই ইমপ্লোশনটা আয়রন কোরে গিয়ে বাউন্স করে, since the speed keeps accelerating by the time it reaches the core and produces a shock wave that explodes outwards and catapults the rest of the star into space. আর এইটাকেই বলে সুপারনোভা। আর আমি জানি যে তোমরা সুপারনোভা ওয়ার্ডটা হাজার হাজারবার শুনছো, কিন্তু তোমরা যেই জিনিসটা জানো না তা হচ্ছে a supernova is so bright that it can outshine an entire galaxy. Objectively চিন্তা করলে একটা নিউট্রন স্টার অনেক এক্সট্রিম অ্যান্ড ভায়োলেন্ট। ব্ল্যাক হোলকে বাদ দিলে নিউট্রন স্টার sports the strongest gravities in the universe. এই গ্র্যাভিটি এত স্ট্রং যে আলোর ফোটন ওই গ্র্যাভিটি দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে gets bent around it, which means you can see not only the front of the star but also the back of the star, which is super cool. It's so violent that its surface temperature reaches 1,000,000 degrees Celsius, যেখানে আমাদের সূর্য মাত্র 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যায়। একটু ফ্ল্যাশব্যাকে যাই। যখন একটা নিউট্রন স্টার প্রথম কোল্যাপস করে, তখন it starts to spin very, very fast. This creates pulses because the magnetic fields create a beam of radio waves and radiates through space. So guys, PC here, and I really hope you are liking this video so far. Let me know in the comments. Thank you. আর এই রেডিও পালসেসগুলোই আমাদের ছায়াপথে সবচেয়ে কমন ধরনের নিউট্রন স্টার। ইনফ্যাক্ট এটা এত কমন যে শুধুমাত্র আমাদের মিল্কি ওয়েতেই অলমোস্ট 2000-এর চেয়ে বেশি রেডিও পালসেস আছে। আর এই ম্যাগনেটিক ফিল্ডসগুলোই আমাদের ইউনিভার্সের সবচেয়ে শক্তিশালী, যেখানে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড 0.0005 টেসলা
সেখানে এই রেডিও পালসার্সের ম্যাগনেটিক ফিল্ডস 100,000,000,000,000 টেসলা, যা পৃথিবীর তুলনায় 1 quadrillion times stronger. আচ্ছা, একটু সাইড নোট দিই। There is this thing called gravitational ripples, যা আইনস্টাইন 1916 সালে প্রেডিক্ট করছিল on the basis of general theory of relativity as ripples through space-time. But the first direct observation of gravitational waves was not made until as late as 2015. আইনস্টাইন 100 বছর আগে ছিল আমাদের থেকে। তো এই গ্র্যাভিটেশনাল ওয়েভস বা গ্র্যাভিটেশনাল রিপল জিনিসটা আসলে কি? তো দুইটা ম্যাসিভ অবজেক্ট, যেমন দুইটা নিউট্রন স্টার অথবা দুইটা ব্ল্যাক হোল, যখন একে অপরের কাছাকাছি চলে আসে, দে রেডিয়েট অ্যাওয়ে এনার্জি অ্যাজ গ্র্যাভিটেশনাল ওয়েভস ফ্ল্যাশ রিপলস ইন স্পেস টাইম। এভাবেই ধীরে ধীরে ওদের অরবিটস ছোট হতে থাকে, অ্যান্ড ইভেন্চুয়ালি দে বোথ ক্র্যাশ ইনটু ইচ আদার, and their friendship consequently kills them both in an explosion, what we call the kilonova. Then, at their dying breath, they both vomit out internal organs. আর এই মুহূর্তে সিচুয়েশন এত এক্সট্রিম থাকে যে ফর আ মোমেন্ট হেভি নিউক্লিয়ার টেক্স ব্রেথ। কিন্তু এইবার ফিউশন নিউক্লিয়ারকে ধরে রাখার জায়গায় এই দায়িত্বটা পালন করে হেভি নিউট্রন রিচ ম্যাটার। আর আমরা কিছুদিন আগেই জানতে পারছি যে ইউনিভার্সের বেশিরভাগ হেভি মেটাল, যেমন গোল্ড, ইউরেনিয়াম, প্ল্যাটিনাম, এর জন্ম এইভাবেই হয়েছে। এরপরে লং স্টোরি শর্ট, দুইটা নিউট্রন স্টার মারা যায় আর একটা ব্ল্যাক হোলের জন্ম। কিন্তু এক সেকেন্ডের জন্য চিন্তা করো যে এই হেভি মেটালসগুলো ক্রিয়েট করার জন্য a star not only has to die, but it has to die twice. প্রথমে একটা রেগুলার স্টার থেকে একটা হোয়াইট ডোয়ার্ফ কিংবা নিউট্রন স্টার ক্রিয়েট হইতে তাকে একবার মারা যেতে হয়, তারপর আবার মারা যেয়ে তাকে একটা ব্ল্যাক হোলে পরিণত হইতে হয়। আর এই প্রসেসটার সময় ইট ভমিটস আউট হেভি এলিমেন্টস। কোটি কোটি বছরে এই অ্যাটমগুলো এই ছায়াপথে কোনো এক জায়গায় এসে আবার মিলিত হবে, আর যারা মিলিত হবে না তারা গ্যাস ক্লাউডস হয়ে থাকবে, যা কনসিকুয়েন্টলি তারা কিংবা গ্রহ কিংবা উপগ্রহ হয়ে বেঁচে থাকবে। আর এইভাবে পুরো সাইকেলটা রিপিট করে। আচ্ছা, মেইন ভিডিও শেষ, তো এখন একটু এক্সট্রা কিছু ইনফরমেশন দিই, যেমন হোয়াট ইজ এ নিউট্রন স্টার মেড অফ। নিউট্রন স্টার একটা তারা হওয়া সত্ত্বেও এর ওভারঅল স্ট্রাকচার অনেকটা পৃথিবীর মতোই ইট হ্যাজ এ সলিড ক্রাস্ট, লিকুইড কোর অ্যান্ড অ্যান আউটার অ্যাটমসফিয়ার। দ্য ক্রাস্ট ইজ এক্সট্রিমলি হার্ড অ্যান্ড দ্য আউটার লেয়ার্স আর মেড অফ আয়রন, যা সুপারনোভার সময় যা বাকি থাকে তা দিয়ে তৈরি, which is squeezed together in a crystal lattice with a sea of electrons flowing through. আমরা এর যত গভীরে যাওয়া শুরু করি ততই গ্র্যাভিটি নিউক্লিয়ার উপর প্রেশার বাড়াতে থাকে। এর কারণে সবচেয়ে নিচের লেয়ারে অলমোস্ট প্রোটন খুঁজেই পাওয়া যায় না। এই কারণেই মূলত একে নিউট্রন স্টার বলা হয়। This continues until we reach the base of the crust. In there, nuclei is squeezed so hard that they start to touch. Protons and neutrons rearrange, making long cylinders or sheets. Enormous nuclei with millions of protons and neutrons create something that physicists call nuclear pasta. Nuclear pasta eto dense that it is considered to be the strongest material in the universe, which is practically imperishable. Lumps of these pastas can even make mountains, which are a few centimeters in height. As we dig further beneath the pasta, we reach the core. Irony is that we have no idea about the properties of the matter present in there. আমরা শুধু জানি যে এই লেভেলের প্রেসারে protons and neutrons could dissolve into an ocean of quarks, into a quark gluon plasma. এমনকি এদের মধ্যে কিছু quarks, strange quarks হয়ে যেতে পারে। Oh, by the way, I love the naming scheme of quarks. Some of my personal favorites are strange quarks, soft quarks, bottom quarks, down quark, and charm quark. These are my personal favorites. So yeah, thanks for watching this video. If you've stuck around till now, shout out to you, because nobody does. Thank you for watching this video.